দ্বাদশ জ্যোতির্লিঙ্গ জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথেশ্বর। পর্ব ১। লাটুরের ভূমিকম্প বিধ্বস্ত হরেগাঁও অঞ্চলে রামকৃষ্ণ মিশনের ত্রাণ ও পুনর্বাসনের কাজ দেখতে গিয়ে শুনেছিলাম কাছাকাছি দুটি জ্যোতির্লিঙ্গ আছে। একটা ঔড্রা নাগনাথ, অন্যটি পার্লি বৈদ্যনাথ। একদিন জেলা সদর লাটুরে একটি বিশেষ কাজে যাওয়ার সময় ক্যাম্পে সহকারী এক সাধুকে অনুরোধ করেছিলাম, পার্লি বৈদ্যনাথ কি আজ দর্শন করা সম্ভব? তিনি অত্যন্ত আগ্রান্বিত হয়ে জানিয়েছিলেন অবশ্যই, কারণ ওই অঞ্চলের বীর জেলায় এক কন্ট্রাক্টরের সঙ্গে তার দেখা করা প্রয়োজন। সুতরাং এক পথে দুই কাজই হবে। সেই মতো একটি জিপে আমরা দুজন সাধু ও একজন কর্মী দুপুরে হরেগাঁও ক্যাম্প থেকে বেরোলাম। লাটুরের আগে পর্যন্ত মাঝে মাঝে পথের দুদিকে বিগত ভূমিকম্পের ধ্বংসের চিহ্ন, আর তারই মাঝে নতুন করে গড়ে তোলা ঘরবাড়ি, নতুন মেরামত করা ঝকঝকে প্রশস্ত রাস্তা। ত্রাণের মালপত্র যাতে দ্রুত যথাস্থানে পৌঁছে যেতে পারে সেই জন্য সরকারি প্রচেষ্টায় এইসব রাস্তা মেরামত করা হয়েছে। আমাদের গাড়ি এই সুন্দর রাস্তায় ছুটে চলেছে। কিছুক্ষণের মধ্যেই লাটুর শহরে পৌঁছেছি। সেখানকার কাজ তাড়াতাড়ি শেষ করে আমরা রওনা দিলাম অম্বেজোগাইয়ের পথে। এটি বীর অঞ্চলের মধ্যে পড়ে। দূরে দূরে পাহাড়, সবুজ গাছপালায় ঢাকা, তুলো, আখ আর সূর্যমুখীর ক্ষেত মাঝে মধ্যে দুপাশে সরে যাচ্ছে। আধুনিক বাড়িঘর, তার সঙ্গে গ্রামের ঘরবাড়িও। বিকাল প্রায় ৪টার সময় এসে পৌঁছালাম এই অঞ্চলের বিখ্যাত শক্তিপীঠ অম্বেজোগাই মন্দিরে। এটি বীর জেলায়। এখান থেকে ২৬ কিলোমিটার দূরে বৈদ্যনাথ মন্দির। লাটুর থেকে বীর ৪০ কিলোমিটার। রাস্তার নামও অম্বজোগাই রোড। রাস্তা থেকে একটু নেমে মায়ের প্রাচীন মন্দির, বিশাল তোরণ পার হয়ে ভিতরে প্রবেশ করলাম। এই মন্দির দেবী যোগেশ্বরীর, অম্বা অর্থাৎ মা, আর যোগেশ্বরী থেকে যোগেই। আদর করে মাকে এই নামে ডাকা হয়। কিংবদন্তি এই যোগেশ্বরী দেবীর সঙ্গে পার্লি বৈদ্যনাথের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বরযাত্রী দেবীর মন্দিরে পৌঁছানোর আগেই বিয়ের লগ্ন পার হয়ে যায়। বরযাত্রীরা সব পাথর হয়ে যায়, আর ওদিকে পার্লি থেকে কিছু দূরে দেবী অম্বেজোগাই অপেক্ষারতই থেকে যান। আমরা যোগেশ্বরী দেবীকে প্রণাম জানিয়ে বেরিয়ে এসে ডান দিকে রাস্তা ধরে প্রায় আধ ঘন্টা যাওয়ার পর পার্বণী জেলার মধ্য দিয়ে এসে পৌঁছালাম একটি ছোট টিলার কাছে। রাস্তা থেকে টিলাতে ওঠার সিঁড়ি আছে। গাড়ি একটু ঘুরে একটি বিরাট তোরণের ভিতর দিয়ে একপাশে গাড়ি রাখার জায়গা গিয়ে দাঁড়ালো। গোটা মন্দির প্রাঙ্গণ দুর্গের মতো খুব উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। মনে হয় মুঘল আমলের বিদেশি লুণ্ঠনকারীদের হাত থেকে মন্দিরকে রক্ষা করার জন্য এই রকম দুর্গাকৃতি মন্দির করা হয়। পাথরের প্রাচীর ঘেরা চত্বরে হলুদ রং করা পাথরের মন্দির। পার্লি গ্রামের প্রান্তে এই সুন্দর বিরাট মন্দির ও প্রাচীরের চারদিকে ৪টি দ্বার, ভিতরেও প্রশস্ত অঙ্গন, তার মাঝখানে গর্ভমন্দির ও নাটমন্দির। মন্দিরের বাইরের সামনে একটা বেশ বড় দীপস্তম্ভ আছে, যেটি মহারাষ্ট্রের বেশিরভাগ মন্দিরেই দেখা যায়। পাথরের একটি স্তম্ভের গায়ে অনেক খাঁজ কেটে প্রদীপ তৈরি করা হয়েছে। প্রতি সন্ধ্যায় এখানে প্রদীপ জ্বালানো হয়। প্রধান দরজার সামনে একটি মিনার আছে, তাকে প্রাচী বা গবাক্ষ বলে। এই স্তম্ভে একটি বৈশিষ্ট্য শুনলাম, প্রতি আশ্বিন ও চৈত্র মাসের একটি বিশেষ দিনে সূর্যোদয়ের সময় সূর্যের প্রথম কিরণ এই মিনারের গবাক্ষ পথে সোজা এসে বৈদ্যনাথের লিঙ্গমূর্তির ওপর পড়ে। আমরা বেশ কিছু সিঁড়ি ভেঙে ওপরে এসেছি। খুব উঁচু উঁচু ধাপ। একে এদেশে ঘাট বলে। প্রাচীন এই ঘাট ১১০৮ শতাব্দে তৈরি করা হয়। একটি প্রাচীন লিপিতে লেখা আছে। এখানকার আরেকটি বৈশিষ্ট্য, নাটমন্দির ও গর্ভমন্দির একই সমতলে অবস্থিত, সেই জন্য দূর থেকে শিবলিঙ্গ দর্শন করা যায়। সচরাচর গর্ভগৃহে একটু
নিচু ও লিঙ্গ কোনো কুণ্ড মধ্যে থাকায় দূর থেকে দর্শন করা সম্ভব হয় না। প্রায় 30 ফুট উঁচু এই মন্দিরের সিলিং ও চূড়া মোটা মোটা কাঠ দিয়ে তৈরি, দেখেই বোঝা যায় বেশ প্রাচীন। আমরা দূর থেকে এই লিঙ্গমূর্তি দর্শন করতে করতে গর্ভ মন্দিরের কাছে এলাম। তখন প্রায় সন্ধ্যা হয়। মন্দিরের ভিতর খুব বেশি বড় নয়, আর লিঙ্গ বেশি বড় নয়, 1-1.5 ফুট হবে। কালো পাথরের চকচকে লিঙ্গ, তখন শৃঙ্গার হয়ে গিয়েছে। একটু পরে আরতি হবে। বেশ বড় রূপোর সাপের ফনা মাথার উপর লিঙ্গকে বেষ্টন করে আছে। প্রবাদ এই লিঙ্গ নাকি শালগ্রাম শিলার তৈরি। লিঙ্গের 4 কোণে 4টি বড় বড় জাগ প্রদীপ জ্বলছে, তাতেই দর্শন হয়। এক করে দেবী পার্বতীর মূর্তি। আমরা রিলিফ ক্যাম্প থেকে আসছি, সেজন্য সঙ্গে জল, ফুল, বেলপাতা কিছু আনতে পারিনি। তাই পূজারীজির কাছ থেকে ঘটিতে জল চেয়ে নিয়ে শিবের মাথায় দিয়ে প্রাণ ভরে স্পর্শ করে প্রণাম জানালাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈদ্যনাথেশ্বরকে। পূর্বোত্তরে প্রজ্জ্বলিকানে নিধানে সদা বসন্তং গিরিজা সমেতম সুরাসুরা রাধিত পাদপদ্মং শ্রী বৈদ্যনাথং তমহং নমামি। যিনি পূর্বোত্তর দিশায় চিতাভূমি শ্মশানে সর্বদা পার্বতীর সঙ্গে বিরাজিত, দেবতা দানব সকলে দ্বার সর্বদা পূজিত, যার শ্রী চরণ কমল, সেই শ্রী বৈদ্যনাথকে প্রণাম। কিছুক্ষণ এক কোণে দাঁড়িয়ে একটু ভালো করে দর্শন, একটু জপ করে বেরিয়ে এলাম। এবার আরতি হবে, তার জোগাড় হচ্ছে। সমস্ত গর্ভমন্দির আবার ধুয়ে ফেলা হলো। তারপর গৌরীপট্টে চারিদিক ঘিরে 5 জন পূজারী বসলেন। সব আরতির উপকরণ সাজিয়ে দেওয়া হলো। বিরাট ঘণ্টা, ঝাঁঝ, ডমরু ও জয়ঢাকের বাজনার তালে তালে শিব আরতিক স্তোত্রের সঙ্গে আরতি আরম্ভ হলো। সমস্বরে পুরোহিত ও উপস্থিত ভক্তরা গাইতে লাগলেন, জয় শিব ওঙ্কার, হর শিব ওঙ্কার, ব্রহ্মা বিষ্ণু সদাশিব অর্ধাঙ্গী ধারা, জয় শিব ওঙ্কারা। ত্রিগুণ স্বামী কি আরতি, যো কই নর গাবে, ভকত শিবানন স্বামী, মনোবাঞ্ছিত ফল পাবে। প্রায় 1 ঘণ্টা ধরে দীর্ঘ আরতি চলল। আমরাও সেই অপূর্ব আরতি দর্শন করে বাইরে এলাম। প্রণাম জানালাম। বৈদ্যনাং পূজিতং সত্যং লিঙ্গমেতৎ পুরাতনম বৈদ্যনাথমিতি খ্যাতং সর্বকাম প্রদায়কম। বৈদ্যদের পূজিত অতি প্রাচীন এই লিঙ্গ বৈদ্যনাথ নামে খ্যাত। যিনি সকল কামনা পূর্ণ করেন, তাকে আবার প্রণাম।